সুমন মায়ের কাছে আসতেই মায়া আতঙ্ক নিয়ে বলল, সুমন, এখানে এসব হচ্ছে কি? দুনিয়া কি নরক করে ছাড়বে এরা? সুমন ভাবেলহীন চোখে অন্যদিকে তাকিয়ে বলল, এখানে আসার পর বড় ভাইকে অনেকবার দেখেছি, সন্দেহ হয়েছে, এবার বুঝলাম আসল কাহিনী। মায়া কথা বলতে পারছে না এইসব দেখে। একে সবাই কত সম্মান করে, আর উনি এইসব করে বেড়াচ্ছে, ভাবতেই অবাক লাগে। মায়া আর মৌকে সুমন বাসায় পাঠিয়ে দিয়ে নায়নার কেবিনের দিকে গেল। নায়না চেয়ারে পিঠ ঠেকিয়ে বসে আছে, চেহারায় চিন্তার কষ্টের ছাপ। সুমন সোজা ভিতরে ঢুকলো, অনুমতি নিল নাজ। সুমনকে দেখে নায়না হাসার চেষ্টা করে বলল, কিছু বলবেন ভাই? আকবর ভাইয়ের সাথে আপনার কতদিনের সম্পর্ক? নায়না একটু বিচলিত হলো। সুমনের কথায় তার মনে হচ্ছে সুমন আকবরকে খুব ভালো করে চেনে। তারপর নায়না জিজ্ঞেস করলো, কেন বলেন তো? আপনি কালকেও জিজ্ঞেস করছেন সে কেন আসে, আপনি কি তাকে চেনেন? সুমন চেয়ার টেনে বসলো। সে আমার বড় ভাই এবং সে বিবাহিত, তার একটা ছেলেও আছে। সুমনের কথা শুনে নায়না স্তব্ধ হয়ে গেল, হা করে তাকিয়ে আছে সুমনের দিকে। তার মাথা ঘুরছে, সে কথা বলতে পারছে না। সুমন এক গ্লাস পানি নায়নার দিকে এগিয়ে দিল। নায়না সম্পূর্ণ পানিটা শেষ করলো। তার হয়তো এই পানিটা খুব দরকার ছিল, কারণ তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সুমন গ্লাসটা রাখতে রাখতে বলল, কিভাবে তার সাথে সম্পর্কে জড়ালেন? নায়না চোখ মুছতে মুছতে বলল, ওর কোম্পানির বস বাবার খুব ভালো বন্ধু এবং আমাদের বিজনেসের সাথে শেয়ার আছে। আর এই কোম্পানিটা আমার, তাই এখানে আমি সবসময় বেশি থাকি। এই যাওয়ার সাথে পরিচয়, ওর ব্যবহার আচার আচরণ খুব ভালো লাগে, আস্তে আস্তে সম্পর্কে জড়াই। ওর পরিবার কে কে আছে জিজ্ঞেস করলে বলে 4 ভাই আর বাবা মা আর ভাবিরা। ও কখনো বলেনি যে ও বড়, আমাকে বলছে ও সবার ছোট। এই পর্যন্ত আমার 3টে ফ্ল্যাট ওর নামে দিয়েছি আমি, ওর নামে একটা ব্যাংক অ্যাকাউন্টও দিয়েছি। সবকিছু বলতে বলতে আবার নায়না কান্না করে দিল। সুমন বাড়ির সব ঘটনা খুলে বলল নায়নাকে। নায়না রাগে লাল হয়ে গেল, চোখ মুছতে মুছতে বলল, আমাকে এভাবে ঠকালো। আমি যেন অনেক কিছু দিয়েছি, তেমন কেড়েও নিতে পারবো। সুমন ভাই, আপনার কাছ থেকে আমার একটা রিকোয়েস্ট, আপনি ওকে বলবেন না যে আমি সব জেনে গেছি। হয়তো আপনার ভাই, আপনার ওর জন্য মায়া হবে ওকে কোনো শাস্তি দিলে, কিন্তু আমার কথা ভাবেন, আমার সাথে ও যা করছে, এটা যদি আপনার কোনো বোন থাকতো, তার সাথে যদি কেউ করতো, আপনি কি করতেন? সুমন নায়নাকে ভরসা দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আমি তাকে কিচ্ছু বলবো না। প্রতিটা অমানুষের শাস্তি পাওয়া দরকার, আর এদের শাস্তি দিতে অবশ্যই সাহায্য করব, হোক সে ভাই বা অন্য কেউ। বাসায় ফিরে মায়া সব বলল আয়শাকে। সব শুনে আয়শা বলল, কি সাংঘাতিক ব্যাপার, সুমন ভাই এখন কোথায়? আমাকে বলল চলে আসতে, একটু পরে চলে আসবে। মায়া হঠাৎ খেয়াল করলো আয়শার দিকে, সে কাপড় গুছাচ্ছে। মায়া আয়শার দিকে খেয়াল করে বলল, কোথায় যাবে গো, কাপড় ভাঁজ করছো যে? মায়ের কথা শুনে আয়শার মনে পড়ল সুমন যাওয়ার সময় বলেছিল জামা কাপড় গুছিয়ে রাখতে, কাল তারা বের হবে খুব সকালে। এখন সে কি বলবে মায়াকে? না, কোথাও যাব না, কাপড়গুলো ভাঁজ করে রেখে দিব। ও আচ্ছা, তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে মৌকে খাবার দিই। সুমন বাসায় ফিরে সব বলল মায়াকে। মায়া সব শুনে বলল, এইসব জানানো দরকার না, তাদের তো ভালো ছেলে কি করছে, কিচ্ছু বলবে না তারা, তাদের তুমি চেনো না। বলবে ও তো এইসব টাকার জন্য করছে, সত্যি সত্যি তো আর বিয়ে করে আসেনি। উল্টো আমাদের আরো দোষ দিবে, আর বলবে সংসার থেকে বিদায় হয়েও এখন আবার গুটি নার্সি, তার চেয়ে ভালো তারা তাদের মতো থাকুক। হ্যাঁ, ঠিক বলছো, এদের মধ্যে আর জানানোর দরকার নেই, সবাই সবার পাপের শাস্তি পাবে। রাতে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর সুমন মায়াকে ব্যাগ গুছাতে বললে সে খুব অবাক হয়। কেন ব্যাগ গুছাবো কেন? কারণ আছে, কালকেই দেখতে পারবে। না, আগে বলো, তারপর ভেবে দেখবো। তোমার কথা শুনছি না আমি। আরে সারপ্রাইজ আছে, ব্যাগ গুছাও। আয়শাও তো গুছিয়েছে, আয়শা তো কিছু বললো না আমায়। আমি বারণ করেছি, তুমি জামা কাপড় প্যাক করো। শীত ঋতু চলে আসায় বাহিরে হালকা ঠান্ডা পড়ছে। সকাল 5টা বাজে মায়াকে ডেকে তুলল সুমন। মায়া উঠে রীতিমতো অবাক। আয়শা, রিফাত, সুমন সবাই উঠে গেছে। আয়শা চাও বানিয়েছে সবার জন্য, আর সবাই নতুন জামা পরা। মায়া সুমনকে বারান্দা নিয়ে বলল, কি হচ্ছে সুমন, হঠাৎ কোথায় যাব সবাই? ফ্রেশ হয়ে রেডি হও, তারপর দেখবো কোথায় যাচ্ছি। মায়া সুমনকে কিছু বলতে যাবে, আর সুমন বলল, উফ মায়া, আর ঘাটিও না তো, ধৈর্য ধরো, তৈরি হও। মায়ার কিছু বলল না, সে বুঝতে পেরেছে সুমন বলবে না তাকে। সবাই তৈরি হয়ে নিচে নামলো। মায়া গাড়ি দেখে এবার বেশ অবাক হলো। সবসময় রিক্সায় চলাফেরা করে তারা, বেশি দূরে গেলে বাসে যাওয়া আসা করে, গাড়ি তো ভাড়া করা হয় না। মায়া আয়শার কানে কানে ফিস ফিস করে বলল, কোন দেশে যাচ্ছি আমরা? ভাড়া করে গাড়ি নিয়ে এসেছে, চাঁদের দেশে হয়তো। মায়া বিরক্ত হয়ে আর কথা বলল না। সবাই গাড়িতে উঠে পড়লো। মায়া মনে মনে বলল, খালি একটু রাস্তা ধরতে পারি যে কোথায় যাচ্ছি, তারপর এদের সবগুলোর একসাথে কাপড় কাচার মতো ধুবো। 7 ঘন্টা জার্নির পরে গাড়ি মায়ার বাবার বাড়ির এলাকায় ঢুকছে। মায়া এবার বুঝতে বাকি নেই সে কোথায়, সুমন তাকে কোথায় এনেছে, আর কোনো কেউ তাকে কিচ্ছু বলেনি। মায়া হাঁ করে গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে, তার চোখে পানি টলমল করছে।
বাড়ির সামনে গিয়ে গাড়ি থামতেই সুমন মৌকে কুলে নিয়ে আগে নামলো। রিফাত নেমে চারদিকে দেখছে। আয়শা মায়াকে ধরে নামালো। মায়াকে দেখেই বাড়ির দারোয়ান চিৎকার করে বাড়ির মধ্যে ঢুকে গেল। কিছুক্ষণের মধ্যে বাড়ির সবাই বেরিয়ে এলো। মায়ার মা বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে কান্না করছে। মায়ার বাবা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। মায়ার মা একবার তার বাবার দিকে তাকিয়ে দৌড়ে এসে মায়াকে জড়িয়ে ধরলো। মায়া নিজেকে আর ঠিক রাখতে পারলো না। এতদিন পর মায়ার ভালোবাসা পেয়ে সে বাচ্চার মতো কান্না করে দিল। মা মায়ের এমন দৃশ্য দেখে দাঁড়িয়ে থাকা সবার চোখে পানি চলে এসেছে। মায়ার বাবা সুমনের দিকে এগিয়ে এসে মৌকে কুলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, সবাই ভেতরে এসো, বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। দারোয়ান সব ব্যাগ ভেতরে নিয়ে আসে। কান্না করতে করতে মায়ার বেহাল অবস্থা। আয়েশা এবং মায়ার মা দুজনে মিলে মায়াকে নিয়ে ভেতরে আসলো। ভেতরে এসে মায়ের বাবা মেয়ের কাছে গিয়ে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলো। ক্ষমা করে দে মা, আমি যেই ভুল করেছি তা ক্ষমার যোগ্য না, তারপরও বাবাকে ক্ষমা করে দে। নিজের ভুল বুঝতে পারার পর অনেক খুঁজেছি তোকে, কেউ সঠিক ঠিকানা দিতে পারেনি। তোর মা এখনো তোর কথা ভেবে রাতে কান্না করে, আর ওই সময়টায় নিজেকে কত বড় অপরাধী মনে হয় তা বলে বোঝাতে পারবো না। মায়ার ফিরে আসাতে আশেপাশে সবাই এসেছে মায়াকে দেখতে। মায়ার মা মৌকে কোল থেকে রাখছে না, তার উপর মৌ যেই পাকা পাকা কথা বলে, এর মধ্যে সবাইকে মায়া জড়িয়ে ধরে ফেলছে। সুমনের বেশ আদর যত্ন করছে মায়ার বাবা। মায়ার ভাবি ভাইয়া সবাই খুব ভালোবেসেছে ওদের। দেখতে দেখতে 2 দিন হয়ে গেছে, এবার যাবার পালা। মৌ এই 2 দিনে সবার প্রিয় হয়ে গেছে, সে কোনো মতে যেতে যাচ্ছে না। মায়ার মা রীতিমতো কান্না করতেছে। মায়ার বাবা কোনো মতে বুঝিয়ে মৌকে থামিয়েছে, আর মায়াকে কড়াভাবে বলে দিয়েছে যাতে আবার কিছুদিন পর মৌকে নিয়ে আসে। সবাইকে বিদায় দিয়ে বাড়ির পথে চললো ওরা। বাসায় আসার পথে হঠাৎ গাড়িতে সুমনের ফোন বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকাতে দেখলো বড় ভাই আকবরের নাম্বার। ফোন রিসিভ করতে ওপাশ থেকে তার বড় ভাবির বলল, তুমি কি করেছো? হ্যাঁ, তোমার বড় ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। একটা মেয়ে বাড়িতে পুলিশ নিয়ে এসেছিল, এখন তুমি পারো ওকে সারাতে। সুমন শান্ত কণ্ঠে বলল, সবার পাপের সাজা সবাই পাবে ভাবি, আমাকে দয়া করেন, আমার দ্বারা সম্ভব না, ভালো থাকবেন। মায়া অনেকবার জিজ্ঞেস করে সুমনকে কি হয়েছে, কে ফোন করছে, কিন্তু সুমন কিচ্ছু বলে না। বাড়ি ফিরতে বেশি সময় না লাগায় সুমন অফিসের জন্য বেরিয়ে গেল। অফিসে যেতেই বসের ডাক পড়ায় সুমন আর বুঝতে বাকি রইল না, এতক্ষণ অফিসে সব জানাজানি হয়ে গেছে। বসের রুমে গিয়ে দাঁড়িয়ে আছে সুমন। বস শান্ত কণ্ঠে বলল, বসো। সুমন কিছু বলবে তার আগে সুমনকে থামিয়ে দিয়ে বলল, তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। তুমি ভাবছো আকবর তোমার ভাই, তাই হয়তো আমি তোমাকে দোষারোপ করব। আসলে না, মানবতা সবার মধ্যে না থাকলেও আমাদের মধ্যে আছে। আমার মধ্যে এইটুকু বুদ্ধি বিবেক আছে। বসের কথাগুলো শুনে সুমন স্থির হতে পারলো। আমি নায়না ম্যামকে সব বলছি, আর কি বলবো বলেন, আমি সব শুনেছি। আকবরকে নায়না পুলিশে দিয়েছে, তুমি জানো? হ্যাঁ, ভাবি ফোন করেছিল আর সাহায্য চেয়েছে, কিন্তু আমি বারণ করে দিয়েছি। একটা মানুষ কিভাবে পারে এমন জঘন্যভাবে ঠকাতে? সুমন চুপ করে আছে। নিজের কাছে লজ্জা লাগছে তার, আপন ভাইয়ের নামে এমন কথা শুনতে হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। তার উচিত হয়নি এসব করা, তাই তাকে তার প্রাপ্য কর্মফল পেতেই হবে। আর কিছুক্ষণ টুকটাক কথা বলে বসের রুম থেকে বেরিয়ে এলো সুমন। নায়না অফিসে ঢুকে সুমন এসেছে খবর পেয়ে সরাসরি নিজে গেল সুমনের কেবিনে। কি অবস্থা সুমন ভাই? এই তো চলে। আপনি শুনছেন কিছু? সুমন মাথা নিচু করে বলল, হ্যাঁ শুনেছি। আমার উপর কি আপনার কোনো অভিযোগ আছে? সুমন থমকে গিয়ে বলল, এ কথা মুখে আনাও পাপ। আপনার আর বসের সাথে পরিচয় হয়েছে বলেই তো আজ এখানে। আমি সে কথা বলছি না সুমন ভাই। সুমন আবারও মাথা নিচু করে বলল। নায়না বলতে লাগলো, আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আপনার বোনের সাথে এমন হলে কি আপনি মানতে পারতেন? আমার সাথে যা হয়েছে আমি তার বিচার করেছি। এই বিষয়ে কি আমি কিছু বলেছি ম্যাম? আমি তো আপনাকে বলছি আমি আপনাকে সমর্থন করব, আর করেওছি। ভাবি বলেছিল কিছু করতে, তাকে না করে দিয়েছি। আপনার মতো মানুষের ভাই এমন হয়? আসলে রক্ত এক হলেও মানুষের মনুষ্যত্ব অনেক ভিন্ন, তার এক প্রমাণ আপনি আর আপনার পরিবার। নায়না কথাটা বললে কোমল চোখে একবার সুমনের দিকে তাকিয়ে চলে গেল। বিকেলে অফিস শেষে বাড়ি ফিরতেই শুনলো এক নতুন কাহিনী। কলিং বেল দিতেই মায়া হন হন করে দরজা খুললে যা বলল তা সুমনের মাথার উপর দিয়ে গেল। সেজু বাবি নাকি কালকে ভাইকে ডিভোর্স পেপার দিয়ে চলে গিয়েছিল, আজকে নাকি ভয়াবহভাবে অ্যাক্সিডেন্ট করছে, মাথায় নাকি প্রচন্ড আঘাত পেয়েছে, আর কথা বলতে পারে না, এখন মেডিকেলে ভর্তি রয়েছে। সুমন কোনো কথা না বলে ঘরে চলে গেল। রিফাত কাছে এসে বলল, কি করবি এখন, যাবি না? সুমন গম্ভীর কণ্ঠে উত্তর দিল, যাবো তো বিকেলে রুগী দেখতে। রিফাত আর কথা বাড়ালো না। মায়া সুমনকে খাবার দিতে দিতে বলল, তোমার অফিসের ওই ম্যাডাম নাকি বড় ভাইকে পুলিশে দিয়েছে, তুমি এর মধ্যে কিছু করলে না? আর ভাবি নাকি তোমাকে ফোন করে কান্নাকাটি করছে, তুমি নাকি বলছো তুমি কিছু করতে পারবে না। সুমন কিছুটা বিরক্তি নিয়ে বলল, সকাল থেকে এক কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি, তোমাকে আর বলতে পারবো না।
আমার প্রতি তোমার সব বিরক্তি। ও বাড়ি থেকে আমরা চলে এসেছি, এখন এখন তারা কেন আমাদের ফোন করে? মায়া খাবার ফ্রিজে রাখতে রাখতে বলল, জানি না গো, তুমি গিয়ে জিজ্ঞেস করো এখন। বিকেলে সবাই মিলে সেজো ভাবিকে দেখতে গেল। আসার সময় দেখা হলো সেজো ভাইয়ের সাথে। সে বুঝালেন এই বউ সে আর কখনোই গ্রহণ করবে না। কালো ভালো, কিন্তু চরিত্রহীন ভালো না। সুমন কিছু না বলে সেখান থেকে চলে আসলো। কেটে গেল একটা বছর। সেই দিনের পর থেকে সংসার এলোমেলো। আকবরকে এখনো জেল থেকে বের করা হয়নি। সুমনের সেজো ভাইও একটু অন্যরকম হয়ে গেছে, চাকরি টান নেই, সারাদিন বাড়িতে বসে থাকে। ওদিকে সংসার খরচ দেওয়ার মতো কেউ নেই। সুমন গিয়ে তার মা বাবার কাছে বলে এসেছে, তোমরা আমার প্রতি অবিচার করলেও আমি করব না, তোমাদের সব খরচ আমি মাস শেষে দিয়ে যাব। সুমনের বাবা একবার বলেছিলেন বউ নিয়ে বাড়ি ফিরতে, কিন্তু তার কথা সুমন তাচ্ছিলের হাসিতে উড়িয়ে দিয়েছে। মায়া আর আয়েশার একসাথেই থাকে। রিফাত বিদেশের মাটিতে পাড়ি দিয়েছে আবার। আয়েশার কিছুদিন পর বেবি হবে। মায়া সবসময় এখনো ভাবে একটা স্বপ্নের সংসারের কথা, যা সে বিয়ের আগে কল্পনায় গুছিয়েছিল। আর বিয়ের পর ওই বাড়িতে গিয়েছিল, কিন্তু সবার হিংসে আর বিষাদের কারণে তার সংসার গড়া হলো না। মায়ার সংসার মায়ার কল্পনাতেই আবদ্ধ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। এটাই ছিল গল্পের শেষ অংশ। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।